ওয়েলকাম স্টুডেন্টস। আজকের ক্লাসে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার যে বিখ্যাত আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত যে সমীকরণগুলি দিয়েছিলেন, যার জন্য তিনি 1921 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান, সেই সমীকরণগুলি আজকের ক্লাসে পড়ব। সেই সমীকরণে অ্যাকচুয়ালি কি আছে? সেই সমীকরণে এই যে আমরা কি জানি, কোনো ধাতব পৃষ্ঠে যদি উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্কের কথা যদি বলি, আলো এসে যদি ধাতব পৃষ্ঠ পড়ে, তাহলে এই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বেরিয়ে আসে, তাদের বলা হয় কি ফোটো ইলেকট্রন। তবে এই ইলেকট্রনগুলি বেরোনোর জন্য একটা ন্যূনতম এনার্জি দরকার, ন্যূনতম শক্তি দরকার, যাকে বলা হয় কি কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশন। এখন এই যে এবার যে ইলেকট্রনগুলো বেরিয়ে আসলো, তারা একটা গতিশক্তি নিয়ে বেরিয়ে আসে। তাহলে এই যে বলছি, আলোর যে শক্তি, কার্য অপেক্ষক, ইলেকট্রনের যে গতিশক্তি, তাদের মধ্যে একটা রিলেশন আছে। সেই তাদের মধ্যে যে সম্পর্ক, সেটাই তিনি এই সমীকরণে তিনি প্রতিষ্ঠিত করেন। দেখো, তিনি আমরা কি জানি, আলোর তরঙ্গ তত্ত্বের সাহায্যে, আগের দিন আলোর তরঙ্গ তত্ত্বের যে ব্যর্থতা সেটা দেখলাম, মানে আলোক তড়িৎ যে নিঃসরণ, সেটাকে কিন্তু আলোকে শুধু তরঙ্গ হিসেবে ধরে, আলোকে তরঙ্গ হিসেবে ধরে কিন্তু ব্যাখ্যা দেওয়া যাচ্ছিল না। তো তিনি তার এই সমীকরণের সাহায্যে সেটার প্রপার ব্যাখ্যা দেন। তাহলে আজকের ক্লাসে আমরা পড়ব কি, আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইকুয়েশনস বা আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ। তাহলে লেটস লার্ন ইট। তাহলে আমরা কি বললাম, যে আলোর তরঙ্গ তত্ত্বের সাহায্যে কিন্তু এই আলোক তড়িৎ যে নিঃসরণ, সেটাকে ব্যাখ্যা দেওয়া যাচ্ছিল না। তো তিনি কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে এই যে ব্যাখ্যাগুলি দিলেন, মানে তরঙ্গ তত্ত্বের যে ব্যর্থতা, সেটাকে তিনি প্রপারলি ব্যাখ্যা দিলেন কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে। কোয়ান্টাম তত্ত্ব, তার আবিষ্কর্তাকে, তার প্রবর্তককে, সেটা আমরা ক্লাস 7.1-এ অলরেডি দেখে এসেছি, বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক, তাই তো? তিনি কি ধরেছিলেন, তিনি কি বলেছিলেন, এই যে এনার্জি আসছে, সেই এনার্জিকে তিনি প্যাকেট হিসেবে ধরে নিয়েছিলেন। তিনি আইনস্টাইনও কি করলেন, যে আলোকে তিনি প্যাকেট হিসাবে ধরে নিলেন, বা তিনি বলেন আলো হচ্ছে কণার স্রোত, আলোর কণা ধর্ম আছে, আলোর তরঙ্গ ধর্ম আছে, আলোর কণা ধর্ম আছে। তিনি আলোকে কণা হিসাবে ধরে নিয়ে এই যে আলোক তড়িৎ ক্রিয়া, যেটা ব্যাখ্যা দেওয়া যাচ্ছিল না, সেগুলিকে প্রপারলি ব্যাখ্যা দেন। ওকে, এবং সমীকরণ প্রতিষ্ঠা করেন। তাহলে এই যে বলছি, আলোকে তিনি কণা হিসাবে ধরেন, বা এই যে প্যাকেট হিসাবে ধরেন। ওখানে আমরা কি দেখেছিলাম, যে প্রত্যেকটি এনার্জি যে প্যাকেট, তার মান কত ছিল? এইচ নিউ ছিল। তাহলে এই যে তিনি এক একটা আলোকে কণা হিসাবে ধরলেন, এই যে কণা, এই কণাগুলিকে তিনি নাম দিলেন কি ফোটন কণা, ফোটন কণা বা ফোটন। তিনি কি বললেন, আলো হচ্ছে কণার স্রোত, মানে আলোর কণা ধর্ম আছে, আলোর তরঙ্গ ধর্ম আছে, আলোর কণা ধর্ম আছে। কিন্তু আলো কি হয়, তার সিচুয়েশন বুঝে কখনো তরঙ্গ ধর্ম দেখায়, কখনো কণা ধর্ম দেখায়। তাহলে তিনি যখন আলোক তড়িৎ ক্রিয়া যখন তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যাচ্ছিল না, তখন তিনি বললেন যে আলোর কণা ধর্ম আছে। সেই কণাগুলির নাম দিলেন কি ফোটন কণা। এই যে ফোটন কণা, তাদের কিছু ধর্ম আছে, সেই ধর্মগুলি আমরা প্রথমে জেনে নিই। প্রথমে যে ফোটনের যে ধর্মগুলি, এই যে কণাগুলির কথা বলছেন, তাদের কি কি ধর্ম আছে সেগুলি দেখব। প্রথমে তিনি কি বললেন, ফোটন কণা হচ্ছে নিস্তড়িৎ, এর কোনো চার্জ নেই। ফোটন কণা কি নিস্তড়িৎ। ওকে, সেকেন্ড পয়েন্ট, তিনি কি বললেন, যে কোনো নির্দেশ তন্ত্রে কিন্তু ফোটন কণার যে বেগ, সেটা আলোর বেগের সমান হয়। ফোটনের মানে যে কোনো ফ্রেম অফ রেফারেন্সেই ফোটন কণার যে বেগ, সেটা আলোর বেগের সমান হয়। আলোর বেগের মান কত? আলোর বেগের সমান, সেটার মান কত হয়? অ্যাকচুয়ালি হয় 299,792,458 মিটার পার সেকেন্ড, মানে যেটাকে আমরা কি জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড।
ওকে, এবার থার্ড পয়েন্ট তিনি কি বললেন, যে ফোটনের যে থার্ড যে ধর্ম সেটা হচ্ছে কি ফোটনের যে নিউটনিয়ান মেকানিক্সের সাহায্যে কিন্তু ফোটনের যে মাস যে ভর সেটাকে কিন্তু ব্যাখ্যা করা যাচ্ছে না, ব্যাখ্যা করা যায় না। সেটা তোমাদের এখন সিলেবাসে নেই, সেটা পরবর্তী ক্ষেত্রে তোমরা গিয়ে জানবে। তো তোমরা যেটা সিম্পলি জেনে রাখবে যে কি ফোটনের স্থির ভর কি, ফোটনের স্থির ভর হয় কি শূন্য, স্থির ভর যাকে ডিনোট করা হয় m0, সেটা হচ্ছে কি ফোটনের স্থির ভর শূন্য। ওকে, এবার দেখো প্রথমেই কি বললাম যে বিখ্যাত বিজ্ঞানী প্ল্যাঙ্ক এনার্জি প্যাকেট হিসেবে ধরেছিলেন। তো আইনস্টাইন কি বললেন যে এগুলি হচ্ছে আলো হচ্ছে কি কণার স্রোত, মানে এই যে এক একটা প্যাকেটকেই তিনি নাম দিলেন কি ফোটন কণা। তাহলে আমি ওখানে কি রেখেছিলাম যে এনার্জি যে প্যাকেট তাদের এনার্জির মান কত ছিল, তাদের এনার্জির মান ছিল এইচ নিউ, সেই এনার্জি প্যাকেটগুলির নামই তিনি দিলেন ফোটন। তাহলে ফোটন কণার প্রত্যেকটি ফোটন কণার এনার্জির মান কত হবে, এইচ নিউ। তাহলে প্রতিটি ফোটনের শক্তি কত, এইচ নিউ। এইচটাকে কি বলা হয়, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কের ধ্রুবক। আর নিউটা হচ্ছে কি যে কম্পাঙ্কের আলো এসে পড়ছে সেই কম্পাঙ্ক, আলোর কম্পাঙ্ক। এইচটা হচ্ছে কি প্ল্যাঙ্কের ধ্রুবক, তার মান কত হয় 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। ওকে, দেখো তো নিউটাকে আমি কি লিখতে পারি ল্যামডার ফর্মে, এইচ সি বাই ল্যামডা। তাহলে এই গেল হচ্ছে কি ফোর্থ যে ই, এটাকে ই দিয়ে ডিনোট করা হয়, ই ইকুয়াল টু এইচ নিউ। তাহলে প্রতিটি ফোটনের শক্তি এইচ নিউ। এবার হচ্ছে ফিফথ যে পয়েন্ট, ভরবেগ। ফোটনের যে ভরবেগ সেটা কি হবে, আপেক্ষিকতার যে তত্ত্বের যে সূত্র, সেই সূত্র থেকে আমরা জানি কি আপেক্ষিকতাবাদ, লিখি এটা রিলেটিভিটি, যেটা আপেক্ষিকতাবাদ তত্ত্ব থেকে আমরা জানি কি পি ইকুয়াল টু হয় কি, ইকুয়াল টু হয় পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। ওকে, আপেক্ষিকতাবাদ তত্ত্ব থেকে পাওয়া যায় ই ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এখন দেখো আমি কি জানি, কি দেখতে পাচ্ছি এম নট, যেটা হচ্ছে কি 0। তাহলে এবার এখানে 0 বসিয়ে দাও, তাহলে এই টার্মটা কি হয়ে গেল 0। তাহলে রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার পাচ্ছি, তাহলে আমি পেয়ে যাচ্ছি কি পি সি। তাহলে এবার দেখো এখান থেকে পি কি পেয়ে যাব, পি কি পাচ্ছি, পি ইকুয়াল টু পাচ্ছি ই বাই সি। তাহলে ফোটন কণার যে ভরবেগ সেটা কি ই বাই সি। তাহলে এখানে লিখি ফোটনের ভরবেগ কত, ই পি ইকুয়াল টু ই বাই সি। এবার ই এর মান এখানে বসিয়ে দাও, ই এর মান কত এইচ সি বাই ল্যামডা, এইচ নিউ বসাতে পারো বা এইচ সি বাই ল্যামডা বসাতে পারো। তাহলে আমি এখানে এইচ সি বাই ল্যামডা বসাচ্ছি, এইচ সি বাই ল্যামডা, আর একটা কি আছে এখানে সি আছে। তাহলে ভরবেগ কত পাচ্ছি এইচ বাই ল্যামডা, পি ইকুয়াল টু ফোটনের ভরবেগ কত পাচ্ছি এইচ বাই ল্যামডা। ওকে, এবার 6 পয়েন্টের দিকে যাই। 6 পয়েন্টে কি বলছে যে এই যে ফোটন কণার স্রোত এসে ধাতুপৃষ্ঠে পড়ছে, ধাতুপৃষ্ঠে থাকা ইলেকট্রনের সাহায্যে ইলেকট্রনের সঙ্গে কি করছে ধাক্কা খাচ্ছে, তাই তো। তাহলে কোনো মেটেরিয়ালের কণার সাথে এসে ধাক্কা খাচ্ছে, এই যে ধাক্কাগুলি ফোটনের সাথে এই যে ইলেকট্রনের যে ধাক্কা, সেই ধাক্কা হয় কি স্থিতিস্থাপক, মানে ইলাস্টিক যে কলিশন সেইটা হয়। তাহলে ধাক্কা হচ্ছে কি স্থিতিস্থাপক বা ইলাস্টিক কলিশন হয়। তার জন্য কি হয়, ইলাস্টিক কলিশন যেহেতু হয় তার জন্য সিস্টেমটার এনার্জি আগেও যা থাকে পরেও তাই থাকবে, ভরবেগ যেটা সেটা আগেও যা থাকবে পরেও একই থাকবে। তাহলে আমি কি লিখতে পারি, সিস্টেমটির
মানে স্থিতিস্থাপক সংঘর্ষ যেহেতু হচ্ছে, তাহলে কি সিস্টেমটির যে মোট ভর মানে হচ্ছে কি ভর ভরবেগ যেটা সেটা সংরক্ষিত থাকে, এনার্জি যেটা সেটা সংরক্ষিত থাকে। সিস্টেমটির ই আই ইকুয়াল টু কি হবে, ইএফ, আগেও যা এনার্জি থাকবে পরেও তাই এনার্জি থাকবে। ভরবেগ কি হবে, আগেও যা আছে পরেও তাই আছে। ওকে, এটা ইলাস্টিক কোলিশন বা এটাকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে কাদের মধ্যে সংঘর্ষ হচ্ছে, লিখে দিই এটা, কার সাথে কার সংঘর্ষ, ওই যে ফোটনের সাথে ধাতুর ইলেকট্রনের কি হয়, ইলাস্টিক কলিশন বা স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, যার জন্য কি হয় সিস্টেমটির আগেও এনার্জি যা হবে পরের এনার্জিও তাই হবে, মানে সব সংরক্ষিত থাকবে, আগেও যা মোমেন্টাম থাকবে পরেও মোমেন্টাম একই থাকবে। তাহলে এই গেল হচ্ছে যে তিনি যে বললেন যে আলো হচ্ছে কণার স্রোত, সেই কণাগুলিকে তিনি নাম দিলেন ফোটন, সেই ফোটনের যে ধর্ম সেইগুলি হচ্ছে এইগুলি। ওকে, এবার আমরা নেক্সট যেটা পড়ব সেটা হচ্ছে কি যে বিকিরণের যে তরঙ্গ দৈর্ঘ্য এবং ফোটনের যে শক্তি, প্রতিটি ফোটনের শক্তি ই ইকুয়াল টু কি এইচ নিউ। তাহলে বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডার সাথে ই ইকুয়াল টু এইচ নিউ, তার যে সম্পর্ক সেটির একটি সমীকরণ বেরোবে, একটা ছোট্ট একটা আমরা ইকুয়েশন মতো পাবো। সেই ইকুয়েশনটা কেন করছি সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় যে অঙ্ক আসে নিউমেরিক্যালের ক্ষেত্রে সেটা খুব ইম্পর্টেন্ট। এটা ছোট্ট একটা ইকুয়েশন বেরোবে, সেটাতে তুমি জাস্ট মান পুট করলেই পেয়ে যাবে, বারবার তোমাকে ভেঙে ক্যালকুলেশন করতে হবে না, তার জন্য এটা করা। তাহলে আমরা দেখবো যে বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য আর ফোটনের যে শক্তি তার মধ্যে সম্পর্ক কি। প্রতিটি ফোটনের শক্তি কি হয়, প্রতিটি ফোটনের শক্তি ইকুয়াল টু কি হয় এইচ নিউ। তাহলে নিউ এর জায়গায় কি লিখতে পারবো, এইচ সি বাই ল্যামডা। এখন ই কে ল্যামডাকে অ্যাংস্ট্রমে আর ই কে কিসে ইলেকট্রন ভোল্ট এককে, ইলেকট্রন ভোল্ট এককে প্রকাশ করব। দেখো 1 অ্যাংস্ট্রম মানে কত হয় 10 টু দি পাওয়ার -9 মিটার। তাহলে আমি কি লিখতে পারবো, ই ইলেকট্রন, প্রথমে ইলেকট্রন ইটা লিখি, ই ইলেকট্রন ভোল্ট সমান কত লিখতে পারবো, 1 ইলেকট্রন ভোল্ট মানে কি 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুল। তাহলে হচ্ছে কি ই ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুল। এখানে দেখো ইলেকট্রন ভোল্ট সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি ইলেকট্রনের যে গতি শক্তি সেইটা একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট এটা খুব ছোট্ট একটি একক। তাহলে ইলেকট্রন ভোল্ট 1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে কি, কেন এই মানটা আসছে 1 ইলেকট্রন ভোল্ট 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুল। এটা কি করে আসছে দেখো, এটার মানে হচ্ছে কি একটা ইলেকট্রন 1 ইলেকট্রন ইন্টু 1 ভোল্ট, 1 ইলেকট্রন মানে ইলেকট্রনের আধান ইন্টু 1 ভোল্ট বিভবের মধ্য দিয়ে পাঠানো হয়। তাহলে এক ইলেকট্রনকে 1 ভোল্ট বিভবের মধ্য দিয়ে পাঠানো হলে ওই ইলেকট্রনটির যে গতিশক্তি সেটাকেই বলা হচ্ছে কি 1 ইলেকট্রন ভোল্ট। 1 ইলেকট্রন ভোল্ট, তাহলে ইলেকট্রনের আধানের মান কত 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার -19 ইন্টু 1, তাহলে কত দিচ্ছে 1 ভোল্ট ইকুয়াল টু এটা দিচ্ছে। ওকে, তাহলে এই গেল। আর ল্যামডা অ্যাংস্ট্রম কত হয়, 1 অ্যাংস্ট্রম মানে কত বললাম 10 টু দি পাওয়ার -9 মিটার। তাহলে ল্যামডা ইন্টু 10 টু দি পাওয়ার -9 মিটার। এবার এখানে এইচ এর মান জানো, সি এর মান জানো, আর এই যে মানগুলোকে পুট করে দাও, মানে কি করব ই ইন্টু কি লিখবো 1.602, এটা সম্পূর্ণ লেখো 602। ওকে,
602 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইকুয়াল টু h এর মান কত? h এর মান হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। c কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 টু 10 টু দি পাওয়ার 8। ল্যামডা, ল্যামডা কি বললাম? অ্যাংস্ট্রম এককে। ইন্টু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 10, এটা 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার মাইনাস 10। তাহলে এবার ওইটা এইটাকে এদিকে নিয়ে যাই। ইকুয়াল টু কত পাচ্ছি? 6.626 মাইনাস 34 ইন্টু 3 ইন্টু 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু, আমি প্রথমে 10 টু দি পাওয়ার মাইনাস 9 বলেছিলাম, 10 টু দি পাওয়ার মাইনাস 9 নয়, 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। ওকে, বাই ল্যামডা ইন্টু এটাকে এদিকে নিয়ে যাচ্ছি 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে পাওয়া যায় হচ্ছে কত? 12,422 বাই ল্যামডা, এত পাওয়া যায়। তো এটাকে আমাদের করা হয় কি, যখন অঙ্কের ক্ষেত্রে করা হয় কি, ক্যালকুলেশনের যেন সুবিধা হয় তার জন্য এটাকে ধরে নেওয়া হয় 12,400 বাই ল্যামডা। 422 না করে 12,400 করে নেওয়া হয়। তাহলে ই হচ্ছে এখানে কি ইলেকট্রন ভোল্ট এককে, আর ল্যামডা হচ্ছে কি অ্যাংস্ট্রমে। এইটা মনে রাখবে, প্রচুর অঙ্কের ক্ষেত্রে দেখবে হেল্পফুল হবে। তাহলে ই ইলেকট্রন ভোল্ট এককে কত পাচ্ছি? 12,400 বাই ল্যামডা, ল্যামডা হচ্ছে কি অ্যাংস্ট্রম এককে। ওকে, তাহলে অঙ্ক যেটা বলছি তোমাদের, আমি অঙ্ক পুরোটাই পরের ক্লাসে করাবো। আইনস্টাইনের যে সমীকরণগুলি এখনই করব, সেখানে থেকেও কিছু অঙ্ক আসবে, এই কোয়েশ্চেনটাকে কাজে লাগিয়েও কিছু অঙ্ক আসবে। পুরো অঙ্কটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের করাবো। তাহলে এই গেল হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আর ফোটনের যে শক্তি তার মধ্যে যে সম্পর্ক। এবার আমরা আমাদের যে মেন, যে প্রথমেই বলেছি যে মেন যে টপিক আজকে আমাদের, সেটা হচ্ছে কি আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশনস বা আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণগুলি, সেগুলি প্রতিষ্ঠা করব। ওকে, তাহলে এবার চলো সেগুলি করি। এই যে আইনস্টাইনের যে আলোক তড়িৎ সমীকরণ, সেগুলিকে ব্যাখ্যা দেওয়ার জন্য তিনি কতগুলি স্বীকার্যের সাহায্য নেন। সেই স্বীকার্যগুলি কি? এখনই দেখলাম যে আলো সেটা হচ্ছে কি ফোটন কণার স্রোত, সেই প্রত্যেকটি ফোটনের এনার্জি কত হয়? এইচ নিউ, যেখানে এইচ হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক। তাহলে হচ্ছে কি প্রথম তার যে স্বীকার্য, তিনি বলছেন কি আলো হচ্ছে কি ফোটন কণার স্রোত, ফোটন কণার স্রোত। সেই প্রত্যেকটি ফোটনের এনার্জি কত দেখলাম? এইচ নিউ, যেখানে এইচটাকে কি বলা হচ্ছে? প্লাঙ্ক কনস্ট্যান্ট। এবার সেকেন্ড যে স্বীকার্য, তিনি কি বলছেন, এই যে ধাতু পৃষ্ঠে এসে ফোটন কণার স্রোতটা পড়ছে, এই যে সংঘর্ষ হচ্ছে ইলেকট্রনের সাথে ফোটনের, ইলেকট্রনের সঙ্গে ফোটনের যে সংঘর্ষ হচ্ছে, সেই সংঘর্ষের ফল দুই রকম হতে পারে। একটা কি, এই যে ধাতু পৃষ্ঠে এসে ফোটন পড়ছে এইচ নিউ শক্তি নিয়ে, সেই এইচ নিউ শক্তি নিয়ে আবার ফোটন কণাটি প্রতিফলিত হয়ে বেরিয়ে যেতে পারে। আর সেকেন্ড, এটার আন্ডারে একটা বি পয়েন্ট হচ্ছে কি, তিনি বলছেন কি যে ইলেকট্রনের সঙ্গে যে সংঘর্ষ হচ্ছে তার এই এইচ নিউ শক্তিটাকে সম্পূর্ণটাই ইলেকট্রনে হস্তান্তর করে দেবে। তাহলে এইচ নিউ শক্তি সম্পূর্ণ ইলেকট্রনকে কি করবে? হস্তান্তর করে দেবে। ওকে, এই শক্তি সম্পূর্ণটা ইলেকট্রনকে হস্তান্তর করে দেবে। এখন এই যে শক্তিটা সম্পূর্ণটা হস্তান্তর করছে, এটা দুভাবে ইউজ হয়। একটা কি, একটা ইউজ হয় হচ্ছে ইলেকট্রনকে ধাতব পৃষ্ঠ থেকে বের করার জন্য একটা অংশ কাজে লাগে, আর একটা অংশ ইলেকট্রনের গতি শক্তিতে পরিণত হয়।
মানে হচ্ছে কি, দেখো ইলেকট্রন যেটা, সেটাকে ধাতব পৃষ্ঠে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনকে, যে ফোটো ইলেকট্রন যেটাকে আমরা বলছি, সেই ইলেকট্রন তো যে কোনো মানে আমি তো হালকা কোনো এনার্জি দিলাম বা ফু দিলাম বা কিছু, ইলেকট্রন তো বেরিয়ে যাবে না। সেই ইলেকট্রন বেরোনোর জন্য কি হয়, একটা ন্যূনতম এনার্জি দরকার, যেটাকে আমরা কি বলেছিলাম, ওয়ার্ক ফাংশন। তাহলে একটা অংশ ওয়ার্ক ফাংশনে কাজ করছে, আর একটা অংশ এই ইলেকট্রন, ফোটো ইলেকট্রনের গতিশক্তিতে কনভার্ট হচ্ছে। এখন এই যে ইলেকট্রনের যে গতিশক্তি, এই যে ইলেকট্রন বেরোচ্ছে যে গতিশক্তি নিয়ে, সেই গতিশক্তির মান দেখা যায় এক একটা ইলেকট্রনের কারোর বেশি কারোর কম। এই যে গতিশক্তির যে মানের যে কম বেশি, সেটা কেন হচ্ছে, সেটা বোঝার জন্য আমাদের ওয়ার্ক ফাংশন জিনিসটাকে খুব ভালোভাবে বুঝতে হবে। তার জন্য আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে সেটাকে বোঝাচ্ছি। দেখো, আমি যদি ক্যালসিয়াম ধাতুর কথা বলি, ক্যালসিয়াম, তার যে ওয়ার্ক ফাংশন সেটার মান হচ্ছে প্রায় 3 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি, মানে মিনিমাম 3 ইলেকট্রন ভোল্ট যদি পাই এই ইলেকট্রনগুলি, যে সারফেসের উপর যে ইলেকট্রন আছে সেই মিনিমাম, যে মানে সর্বনিম্ন ন্যূনতম 3 ইলেকট্রন ভোল্ট এনার্জি যদি পাই, তাহলে হবে কি, এই যে ইলেকট্রনগুলি, তারা তো তার আশেপাশে যে অ্যাটমগুলি আছে তাতে কি আছে, পজিটিভ যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস অ্যাকচুয়ালি নিস্তরিত, কিন্তু তার সেন্টারে যে প্রোটন আছে, সেই যে প্রোটনের যে পজিটিভ যে চার্জ আছে তার আকর্ষণে কি হয়, তাই সেই ইলেকট্রনগুলি আছে আটকে আছে। সেই অ্যাট্রাকটিভ ফোর্সটাকে অতিক্রম করার জন্য মিনিমাম যে এনার্জি দরকার, সেটাকেই বলা হচ্ছে কি ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক। তাহলে কি বলছি, যে ইলেকট্রন যে মিনিমাম যে পরিমাণ এনার্জি পেলে এই যে অ্যাট্রাকটিভ ফোর্স থেকে বেরিয়ে আসতে পারে, সেটাই হচ্ছে কি ওয়ার্ক ফাংশন। তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে সেই ওয়ার্ক ফাংশনের মান হচ্ছে কত, 3 ইলেকট্রন ভোল্ট। ওকে, এবার আমি করব কি, এটাকে একটু এইদিকে ড্র করি। এটা যে ক্যালসিয়াম যে ধাতুটা আছে, তার কি হচ্ছে, উপরের সারফেসে কি আছে, প্রচুর ইলেকট্রন আছে, তার ধাতব পৃষ্ঠে প্রচুর ইলেকট্রন আছে, যার কার্য অপেক্ষক হচ্ছে 3 ইলেকট্রন ভোল্ট। এবার আমি করছি কি, এবার আমি 5 ভোল্টের ফোটন, যেটা ফোটনের যে স্রোত, প্রত্যেকটা ফোটনের যে এনার্জি এবার হচ্ছে 5 ভোল্ট আমি ধরছি। ধরো ফোটনের যে এনার্জি সেটা হচ্ছে কি 5 ভোল্ট, প্রত্যেকটি ফোটনের এনার্জি 5 ভোল্ট। এবার দেখো এই এনার্জিটা এসে পড়লো, ধরো এই ইলেকট্রনটার উপর পড়লো, তাহলে এবারে কি করবে, 5 ইলেকট্রন ভোল্ট অ্যাবজর্ব করলো, তার মধ্যে এই 5-এর মধ্যে 3 ইলেকট্রন ভোল্ট তার কাজ করবে কি করার জন্য, তার যে কার্য অপেক্ষক হিসেবে কাজ করবে, মানে তাকে এই যে অ্যাট্রাকটিভ ফোর্স সেটা থেকে বের করার জন্য কাজে লাগবে কত, 3 ইলেকট্রন ভোল্ট এনার্জি তার কাজে লাগবে। আর বাকি যে 2 ইলেকট্রন ভোল্ট সেটা কি করবে, এই ইলেকট্রনের গতি শক্তিতে পরিণত হবে। কত, 2 ইলেকট্রন ভোল্ট, বাকিটা হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট। দেখো 5 ইলেকট্রন ভোল্ট নিয়ে ফোটন এসে পড়লো ইলেকট্রনের উপর, এই ইলেকট্রনটা 5 ইলেকট্রন ভোল্টকে অ্যাবজর্ব করলো, অ্যাবজর্ব করে 3 ইলেকট্রন ভোল্টকে সে কাজে লাগালো তার কার্য অপেক্ষক হিসাবে, মানে ধাতু পৃষ্ঠ থেকে বের হওয়ার জন্য। আর বাকি যে 5 মাইনাস যে 3টা পাচ্ছি 2 ইলেকট্রন ভোল্ট, সেটা তার গতি শক্তিতে কাজে লাগলো। ওকে, কিন্তু সব ক্ষেত্রেই যে এটা হবে তা কিন্তু নয়, মানে 2 ইলেকট্রন ভোল্ট যে গতি শক্তি এটা নিয়ে যে সবসময় বেরোবে তা কিন্তু নয়। কেন, সেটা কেন, এবার আমি যে পরের ইলেকট্রন সেটার কথা বলছি। ধরো পরের ইলেকট্রন 5 ইলেকট্রন ভোল্ট অ্যাবজর্ব করলো, 3 ইলেকট্রন ভোল্ট ওই যে অ্যাট্রাকটিভ ফোর্স এসব থেকে বেরিয়ে আসার জন্য কাজে লাগলো। আমার মিনিমাম 3 ইলেকট্রন ভোল্ট দরকারি, 3 ইলেকট্রন ভোল্ট আমার কাজে লাগলো ইলেকট্রনটা বেরিয়ে আসার জন্য, তাহলে ওটা কার্য অপেক্ষকে গেল। এবার এই যে ইলেকট্রনটা আসছে উপরের দিকে, ধাতুর মধ্যে তো প্রচুর আয়ন আছে, প্রচুর ইলেকট্রন আছে, আর এই যে পরমাণু অণু সব আছে, তাহলে এবার হচ্ছে কি সে এবার ধাক্কা খাচ্ছে, এবার তাদের সাথে কলিশন শুরু হলো, তাহলে তার গতিশক্তি কি আর সেই আগের গতিশক্তি নিয়ে কি বেরোতে পারবে, সেই গতিশক্তি নিয়ে বেরোতে পারবে না, এবার গতিশক্তির মানটা কমে যাবে। ধরো 0.5 পরিমাণ
এবার হচ্ছে যে 2 ইলেকট্রন ভোল্ট যেটা মানে ও পাচ্ছিল গতিশক্তি হিসাবে, 2 ইলেকট্রন ভোল্ট যে এনার্জি সেটা যে ওটার বাঁচছিল গতিশক্তিতে কনভার্ট হওয়ার জন্য, তার মধ্যে ধরো কলিশনের জন্য, ধাক্কাধাক্কির জন্য 0.5 ইলেকট্রন ভোল্ট নষ্ট হয়ে গেল। তাহলে কত গতিশক্তি নিয়ে বেরোবে? 1.5 ভোল্ট ইলেকট্রন, এই গতিশক্তি নিয়ে ইলেকট্রন ভোল্ট, এই গতিশক্তি নিয়ে বেরোবে। ইলেকট্রন ভোল্ট যেটা এখনই বললাম কি এই যে গতিশক্তি তার একক, খুব ছোট্ট একটি একক। তাহলে এই ইলেকট্রনটার ক্ষেত্রে দেখছি 1.5 ইলেকট্রন ভোল্ট সে গতিশক্তি নিয়ে বেরোচ্ছে। এবার নেক্সট যে ইলেকট্রন, পরের ইলেকট্রনটার কথা যদি বলি, এবার পরের ইলেকট্রনটা ধরো এই 5 ভোল্ট ইলেকট্রন ও অ্যাবজর্ব করলো। 3 ইলেকট্রন ভোল্ট কিসে যাবে? তার বেরোতে কাজে লাগবে, ধাতুপৃষ্ঠ থেকে যে এই যে অ্যাট্রাকটিভ ফোর্স সেটাকে অতিক্রম করতে কাজে লাগবে। 3 ইলেকট্রন ভোল্ট মিনিমাম দরকার। এবার হচ্ছে এর পথে এতটাই বেশি বাধা আছে, সে এবার হচ্ছে কি সব এনার্জিটাই, বাকি যে 2 ইলেকট্রন ভোল্ট এনার্জি সবটাই হারিয়ে ফেললো। তাহলে এর গতিশক্তি কত হবে এবার? এ আর বেরোতে পারবে? বেরোতে পারবে না, এই 0 ইলেকট্রন ভোল্ট হয়ে গেল এর গতিশক্তি। তাহলে এই গেল। এবার ধরো আরও একটা আমি ইলেকট্রন নিচ্ছি। এই ইলেকট্রনটা ধরো একটু টাইটলি বাউন্ড আছে, এই ধাতুর মধ্যে ধরো একটু টাইটলি মানে একটু মানে ওর উপরে অ্যাট্রাকশন বলের মান ধরো একটু বেশি। তাহলে এ কি 3 ইলেকট্রন ভোল্টে এবার আর বেরোতে পারছে না। ওর এবার এই 5 ভোল্ট অ্যাবজর্ব করলো, তার মধ্যে ওর 4 ভোল্ট কাজে লাগাচ্ছে হচ্ছে এই ধাতব পৃষ্ঠ থেকে বের হতে। দেখো 3 ইলেকট্রন ভোল্ট মিনিমাম দরকার, তাহলে 3 এর থেকে ও যদি বেশি পাই, 3 কি বলছি মিনিমাম, তার থেকে বেশিও লাগতে পারে। তাহলে এ যেহেতু টাইটলি বাউন্ড আছে, তাহলে এর আরেকটু বেশি এনার্জি লাগবে ধাতব পৃষ্ঠ থেকে বের হওয়ার জন্য, মানে কার্য অপেক্ষকের মান আরেকটু বেশি হবে। তাহলে এর ক্ষেত্রে ওমেগা 0 হচ্ছে এবার 4 ইলেকট্রন ভোল্ট। ওকে, মিনিমাম এত, কিন্তু তার থেকে বেশিও লাগতে পারে। এ বলছি কি এরা হচ্ছে তুলনামূলক লুজলি বাউন্ড, তার জন্য 3 ইলেকট্রন ভোল্ট মিনিমাম লাগছিল, ওটা লাগছিলই, কিন্তু এ আর একটু টাইটলি বাউন্ড আছে। তাহলে এর ক্ষেত্রে এই যে কার্য অপেক্ষকের মান এবার ধরো এর হলো 4 ইলেকট্রন ভোল্ট। তাহলে বেঁচে থাকলো কত? 5 - 4, এবার হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। এ ধরো আর কোনো ধাক্কাধাক্কি খাচ্ছে না। এবারে তাহলে কত গতিশক্তি নিয়ে বেরোবে? 1 ইলেকট্রন ভোল্ট গতিশক্তি নিয়ে বেরোচ্ছে। তাহলে এবার তাকিয়ে দেখো তো, এই যে এই ধাতুটার কথা বলছি, এই ধাতুটার ক্ষেত্রে ম্যাক্সিমাম যে কাইনেটিক এনার্জির মান, মানে ম্যাক্সিমাম যে সর্বোচ্চ গতিশক্তির মান, সেটা কি কখনো 2 ইলেকট্রন ভোল্টের থেকে বেশি হতে পারবে? বেশি হতে পারবে না, কারণ এই দেখো 5 - 3 2 ইলেকট্রন ভোল্ট, এটা আমি কি পাচ্ছি? কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম মান পাচ্ছি, গতিশক্তির সর্বোচ্চ মান এটা পাচ্ছি। আর মিনিমাম মান কত পাচ্ছি? 0 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই রেঞ্জটা, কাইনেটিক এনার্জির যে রেঞ্জ সেটা কত পাচ্ছি? 0 থেকে এই যে ধাতুটার ক্ষেত্রে পাচ্ছি 0 থেকে কত? 2 ইলেকট্রন ভোল্ট এর মধ্যে পাচ্ছি, এটা ক্ষেত্রে তাই পাচ্ছি। আবার আমি যদি এখন গোল্ডের কথা বলি, গোল্ডের ক্ষেত্রে যে কার্য অপেক্ষক তার মান হয় 5 ইলেকট্রন ভোল্ট। এখন দেখো আমি যদি 8 ইলেকট্রন ভোল্টের যে ফোটন যা আসছে তার সাথে সেই ফোটনের এনার্জি যদি 8 ইলেকট্রন ভোল্ট হয়, তাহলে কি হবে? তাহলে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম মান কত হবে? কত ম্যাক্সিমাম কত গতিশক্তি নিয়ে ইলেকট্রন বেরোতে পারবে? সেটা হবে কি 8 মাইনাস, এটা যদি টোটাল এনার্জি যদি ই দিই, তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে ই মাইনাস W0 যেটা করছি সেটাই কি দিচ্ছে? কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম মান দিচ্ছে। কারণ দেখো 8 - 5, এখানে ই এর মান কত? 8 - 5, তাহলে কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম মান কত হবে? 3 হবে। এখানে যেরকম পেলাম টোটাল এনার্জি কত এসেছিল ফোটনের, সেটা হচ্ছে ই হচ্ছে এখানে কত? 5 মাইনাস W0 ইকুয়াল টু পাচ্ছি কি? কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। তাহলে আমি কি পাচ্ছি? সূত্রটা, সমীকরণ একটা আমার কি দাঁড়াচ্ছে? কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, এটা একটু ভালো করে লিখি, এটাই হচ্ছে সমীকরণ। ম্যাক্সিমাম যে কাইনেটিক এনার্জি
কাইনেটিক এনার্জির যে ম্যাক্সিমাম মান সেটা ইকুয়াল টু পাচ্ছি এই যে টোটাল যে এনার্জিটা এসে পড়ছে সেই এনার্জি মাইনাস ফোটনের এনার্জি মাইনাস হচ্ছে কি কার্য অপেক্ষক। এইটা হচ্ছে আইনস্টাইনের সেই বিখ্যাত সমীকরণ। ওকে, এবার এটাকে আরেকটু অন্য ফর্মে লিখি। এখন দেখো ই ইকুয়াল টু কি, ই ইকুয়াল টু ফোটনের যে এনার্জি, ই ইকুয়াল টু কি প্রত্যেকটি ফোটনের এনার্জি এইচ নিউ। আর এখন যদি যে ইলেকট্রনটা আসছে মানে যে ইলেকট্রনটা বেরোচ্ছে সেই ইলেকট্রনটার ভর যদি এম হয়, বেগ যদি ভি হয়, ভি ম্যাক্সিমাম। অবশ্যই কিন্তু ম্যাক্সিমাম কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তবে এই ইকুয়েশনটা আমি লিখতে পাচ্ছি কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ইকুয়াল টু ই মাইনাস ডাব্লিউ জিরো, এটা লিখতে পারবো যখন ম্যাক্সিমাম মান হবে। তাহলে এখন সর্বোচ্চ যে বেগ সেটা যদি ভি ম্যাক্স হয়, তাহলে আমি এখানে কাইনেটিক এনার্জি সূত্র কি হাফ এম ভি স্কোয়ার, তাহলে আমি লিখতে পারবো হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, এটা লিখতে পারবো কাইনেটিক এনার্জির এই জায়গায়। ইকুয়াল টু ই এর মান কত, এইচ নিউ মাইনাস ডাব্লিউ জিরো। তাহলে এই হলো আর একটা ইকুয়েশন, এই হলো আর একটা ইকুয়েশন। ওকে, এই ইকুয়েশন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, তোমাদের অঙ্কেও অনেক কাজে লাগবে। এবার আর একটা ফর্ম লিখবো। এবার যে আলোটা এসে পড়ছে সেই আলোর কম্পাঙ্ক যদি নিউ হয়, আর সেই আলোটা যেটা পড়ছে সেটা যে কম্পাঙ্ক যদি নিউ হয়, আর যদি নিবৃত্তি ওই নিউ কম্পাঙ্কের ওই আলোর জন্য নিবৃত্তি বিভবের মান যদি ধরো ভি ভি জিরো হয়, তাহলে কি বলছি নিউ কম্পাঙ্কের আলোর জন্য নিবৃত্তি বিভবের মান, নিবৃত্তি বিভবের মান যদি ভি জিরো হয়, তাহলে আমি দেখো কি লিখতে পারবো নিবৃত্তি বিভব সেটা কি বলে, সেটা হচ্ছে কি এই যে ম্যাক্সিমাম ওই যে সেটআপটা মনে করো, লেনার্ডের যে সেটআপ সেটা মনে করো, এখানে ক্যাথোড আছে, এখানে অ্যানোড আছে, এখান থেকে ইলেকট্রন বেরিয়ে এই অ্যানোডের দিকে যাচ্ছে। তাহলে যখন হচ্ছে কি সর্বোচ্চ গতিশক্তির ইলেকট্রন ক্যাথোড থেকে বেরিয়ে অ্যানোডে পৌঁছতে পারছে না, অ্যানোডের যে মিনিমাম নেগেটিভ বিভবে সেট করলে, অ্যানোডকে যে মিনিমাম যে নেগেটিভ বিভবে সেট করলে ক্যাথোড থেকে যে ইলেকট্রন বেরোচ্ছে সর্বোচ্চ গতিশক্তির, সেই ইলেকট্রনও অ্যানোডে পৌঁছতে পারছে না, সেই যে বিভব অ্যানোডের যে বিভব সেটাকেই বলা হচ্ছিল কি নিবৃত্তি বিভব। তাহলে আমি এখানে লিখতে পারি যে ই ভি জিরো কাইনেটিক এনার্জি, যেটা ম্যাক্সিমাম যে কাইনেটিক এনার্জি সেটা পৌঁছতে পারছে না যে বিভবে, তাহলে সেটা হচ্ছে কি কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম যে এনার্জিটা সেটা হবে ই ভি জিরোর সাথে সমান হবে। তাহলে আমি দেখো এই কাইনেটিক এনার্জি ম্যাক্সিমামের জায়গায় এবার এখানে বসি 1 নম্বর সমীকরণের দিকে। দেখো 1 নম্বর সমীকরণ থেকে কি পাবো, এই মানটা এবার 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও। তাহলে কি পাচ্ছি ই ভি জিরো ইকুয়াল টু ই মাইনাস ডাব্লিউ জিরো, বা 2 নম্বর ইকুয়েশনে দেখো ই এর জায়গায় কি বসাতে পারি এইচ নিউ মাইনাস ডাব্লিউ জিরো, তাহলে ই ভি জিরো ইকুয়াল টু পাচ্ছি এইচ নিউ মাইনাস ডাব্লিউ জিরো। তাহলে এই হচ্ছে আর একটা সমীকরণ, মানে এই একই সমীকরণের ভিন্ন ভিন্ন রূপ এগুলো। আইনস্টাইনের যে আলোকতড়িৎ যে সমীকরণগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে, এটা হচ্ছে ভিন্ন ভিন্ন রূপ। তাহলে এই একটা পেলাম কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ইকুয়াল টু ই মাইনাস ডাব্লিউ জিরো। নেক্সট হচ্ছে কি যে ইলেকট্রনটা বেরোচ্ছে তার সর্বোচ্চ যে বেগ সেটা যদি ভি ম্যাক্স হয় আর ভর যদি এম হয়, তাহলে আমি লিখতে পারবো হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ডাব্লিউ জিরো। আর নিবৃত্তি বিভবের ফর্মে যদি আমি লিখি কাইনেটিক সর্বোচ্চ গতিশক্তির যে ইলেকট্রন সেটাও অ্যানোডে পৌঁছতে পারছে না অ্যানোডের যে বিভবের জন্য, সেটাকে বলা হয় কি নিবৃত্তি বিভব। তাহলে আমি কি লিখতে পারবো কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ইকুয়াল টু ই ভি জিরো, সেখান থেকে এই ইকুয়েশনে আমি যদি মান পুট করি পাচ্ছি ই ভি জিরো ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ডাব্লিউ জিরো। এটা হচ্ছে আইনস্টাইন সমীকরণের আরেকটা ফর্ম। এবার দেখো আমি কি বলেছিলাম যে আইনস্টাইনের
যে আলোক তড়িৎ যে সমীকরণ, সেখানে থেকে মানে যখন আমি তরঙ্গ হিসাবে যখন আমি ট্রিট করছিলাম আলোকে, তখন কিন্তু প্রপারলি যে ব্যাখ্যা দেওয়া যাচ্ছিল না। মানে আলোর তরঙ্গ তত্ত্বের আমরা দেখলাম অনেক ব্যর্থতা আছে, কিন্তু তার এই সমীকরণের সাহায্যে তার যে তরঙ্গ তত্ত্বের যে ব্যর্থতা সেগুলিকে তিনি সলভ করলেন আলোকে কণা হিসেবে ধরে। এই সমীকরণ থেকে তাহলে আমি সেই ব্যর্থতাগুলো এবার দেখবো যে কিভাবে সলভ হয়েছিল। দেখো, প্রথম আলোর তরঙ্গ তত্ত্বের প্রথম যে ব্যর্থতা ছিল সেটা হচ্ছে কি, আলোর তীব্রতা যদি বৃদ্ধি করি তাহলে কোনো একটা একবর্ণী আলো, তার কম্পাঙ্ক ফিক্সড কম্পাঙ্ক, সেই আলোটার তীব্রতা যদি বৃদ্ধি করি, আমি দেখেছিলাম যে যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে তার গতি শক্তির কোনো চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। তাহলে সেই প্রবলেমটা কিভাবে দেখো সলভ হলো সেটা এই ইকুয়েশন থেকে দেখো দেখতে পাবে। এটা এই অংশটা মুছে দিই। দেখো, প্রথমে যে প্রবলেমটা ছিল যে একবর্ণী কোনো আলো, একবর্ণী আলো যার কম্পাঙ্ক ধ্রুবক, তার তীব্রতা বৃদ্ধি করলে ইলেকট্রনের গতি শক্তির কোনো পরিবর্তন হয় না। সেটার ব্যাখ্যা আলোর তরঙ্গ তত্ত্বের সাহায্যে দেওয়া যায়নি, কিন্তু দেখো এই সমীকরণ থেকে সেটার ব্যাখ্যা দেওয়া যাবে। এটা আমি তাহলে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ইকুয়াল টু লিখতে পারি h nu মাইনাস w0, এটাও লিখতে পারি, এর জায়গায় জাস্ট h nu বসিয়ে দিলাম। এবারে এই কোয়েশ্চেনটার দিকে তাকিয়ে দেখো, এই কোয়েশ্চেনটার দিকে তাকিয়ে দেখো, একবর্ণী কোনো একটা আলো যার কম্পাঙ্ক ধ্রুবক, সেটা এসে পড়ছে ওই যে একটা, আমি একটা যে ধাতু নিয়েছি, একটা পার্টিকুলার একটা ধাতু নিয়েছি, তাহলে সেই কোনো পার্টিকুলার যে ধাতু তার ক্ষেত্রে এই যে দেখো আমি কি বললাম, যখন আমি ক্যালসিয়ামের কথা বলছি তখন দেখো আমি বললাম কি যে কার্য অপেক্ষকের মান প্রায় 3 ইলেকট্রন ভোল্ট, তার মানে ওটা হচ্ছে ফিক্সড মান। প্রত্যেকটা ধাতুর জন্য কার্য অপেক্ষকের মান কি হয়, একটা ফিক্সড থাকে। যেমন গোল্ডের জন্য কি বললাম, 5 ইলেকট্রন ভোল্ট কার্য অপেক্ষকের মান। তাহলে এক একটা ধাতুর জন্য যে কার্য অপেক্ষকের মানটা কি হয়, ধ্রুবক হয়। তাহলে এই যে একবর্ণী আলো যার কম্পাঙ্ক হচ্ছে ধ্রুবক, সেটা এসে পড়েছে কার উপরে, একটি ধাতুর উপর এসে পড়েছে, ধাতুর উপর পড়েছে। তাহলে সেই পার্টিকুলার যে ধাতুটা তার কি এটা কার্য অপেক্ষক কি হবে, ধ্রুবক হবে। আবার আমি এখানে কি বলেছি, যে আলোটা পড়ছে তার কম্পাঙ্কও কি, তার কম্পাঙ্কও ধ্রুবক। এবার তাহলে এই ইকুয়েশনটার দিকে তাকিয়ে দেখো তো, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ইকুয়াল টু h nu মাইনাস w0। দেখো w0 কি, ধ্রুবক, একটা পার্টিকুলার একটা ধাতুর উপর এসে পড়েছে, w0 ধ্রুবক। আবার আমি কি বলছি, যে আলোটা এসে পড়ছে তার কম্পাঙ্কও ধ্রুবক। তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, এটা মাইনাস এটা, একটা ধ্রুবক মান পাচ্ছি। যতই আমি ইন্টেন্সিটি বৃদ্ধি করছি, কিন্তু আমি এই ইকুয়েশন থেকে তাকিয়ে দেখো, ওই ধাতুটার w0 এর মানও, কার্য অপেক্ষকের মানও কনস্ট্যান্ট, আবার h তো নিজেই কনস্ট্যান্ট, নিউ যেটা সেটাও কনস্ট্যান্ট। তাহলে এই মানটা সবসময় কি থাকছে, কনস্ট্যান্ট থাকছে। তাহলে আমি কি পাচ্ছি, কাইনেটিক এনার্জি যে ম্যাক্সিমাম সেটাও কি পেয়ে যাচ্ছি, ধ্রুবক পেয়ে যাচ্ছি। কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম যে কাইনেটিক এনার্জির মান সেটা ধ্রুবক পাচ্ছি। তাহলে আইনস্টাইনের সমীকরণ থেকে ব্যাখ্যা দিতে পারলাম, যেটা আলোর তরঙ্গ তত্ত্ব থেকে ব্যাখ্যা দেওয়া যাচ্ছিল না, যে কি একবর্ণী কোনো আলো যার কম্পাঙ্ক ধ্রুবক, সেটা যদি কোনো মেটাল সারফেসের উপর এসে পড়ে তাহলে
সেই তার থেকে যে ইলেকট্রন বেরোচ্ছে, যে ফোটো ইলেকট্রনগুলি আছে, তার শুধুমাত্র সংখ্যা বৃদ্ধি পাবে যদি তীব্রতা বৃদ্ধি করি, কিন্তু গতিশক্তির কোনো চেঞ্জ হবে না। তাহলে এই গেল এটার প্রমাণ। এবার নেক্সট যেটাকে বলা হচ্ছিল, এবার উপরের পোর্শনটা মুছি। নেক্সট দেখো বলা হচ্ছিল একটা প্রারম্ভ যে কম্পাঙ্ক তার কথা বলা হয়েছিল, মানে সূচনা কম্পাঙ্ক যেটা নাম দেওয়া ছিল, থ্রেশহোল্ড যে ফ্রিকোয়েন্সি। তাহলে প্রত্যেকটা ধাতুর ক্ষেত্রে কি হয়, একটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থাকে, মানে সেই ফ্রিকোয়েন্সির আলো এসে যদি পড়ে, ন্যূনতম সেই ফ্রিকোয়েন্সি, সেই কম্পাঙ্কের আলো যদি এসে পড়ে, তবেই ইলেকট্রন ধাতব পৃষ্ঠ থেকে বের হবে। তার থেকে যদি কম হয় তাহলে কিন্তু ইলেকট্রন বের হবে না। তাহলে এবার সেকেন্ড যেটাকে বলা হচ্ছিল নিউ জিরো নাম দিয়েছিলাম, সেটাকে বলা হচ্ছে সূচনা কম্পাঙ্ক। ওকে, এবার এই ইকুয়েশনের দিকে, এই ইকুয়েশন যে ইকুয়েশনটার নাম দিচ্ছি যেটা সেই ইকুয়েশনের দিকে তাকিয়ে দেখো, যে এবার আমি করছি কি, একটা আলো নিচ্ছি, সে এবার আলো এসে পড়ছে, ধাতু পৃষ্ঠের উপর আলো এসে পড়ছে। তো যে ধাতু পৃষ্ঠটা নিচ্ছি সেটা তো একটা কনস্ট্যান্ট ধাতু পৃষ্ঠ, একই ধাতু নিচ্ছি, তাহলে তার কি হবে, W0 এর মান কি হবে, কনস্ট্যান্ট হবে। W0 সেটা একটা পার্টিকুলার একটা ধাতুর উপর এসে পড়ছে, তার যে কার্য অপেক্ষকের মান ধ্রুবক। কিন্তু এবার আমি কি করছি, আমি যে আলো ফেলছি সেই আলোটার এবার কম্পাঙ্কটাকে আমি চেঞ্জ করছি, সে কম্পাঙ্ক এবার কমাতে থাকছি। তাহলে এইচ নিউ, দেখো নিউ এর মান আস্তে আস্তে কমাতে থাকছি, তাহলে এইচ নিউ এর মান কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে। কমতে কমতে দেখো এমন একটা ভ্যালু পাবো যার জন্য কাইনেটিক এনার্জির যে ম্যাক্সিমাম মান সেটা কি হবে, 0 হবে। মানে জিনিসটা কিরকম, আমি যদি একটা এমনি এক্সাম্পল দিই, ধরো এইচ নিউ এই ভ্যালুটা ধরো আমি ধরে নিচ্ছি জাস্ট 7 ধরো, ওকে। আর যে W0 যে মানটা সেটা ধরে নিচ্ছি ওই কোনো মেটালের ক্ষেত্রে ধরো 2। তাহলে কাইনেটিক এনার্জির যে ম্যাক্সিমাম যে মান সেটা পাচ্ছি 7 - 2। এবার আমি করছি কি, এই যে নিউ এর মানটাকে, এটা তো ফিক্সড, 2টা আর চেঞ্জ হবে না, কারণ আমি কি একটা পার্টিকুলার ধাতু নিয়েছি। এবার আমি করছি কি, যে নিউ এর মানটাকে আস্তে আস্তে কমাতে থাকছি। নিউ এর মান কমাতে থাকলে কি এইচ নিউ এর মানটাও কমতে থাকবে, মানে 7 এর মানটা এবার আস্তে আস্তে কমতে থাকছে, যেহেতু আমি মানটা কমাচ্ছি। কমতে কমতে এমন একটা মান পাবো যখন 7 এর জায়গায় আমি কি লিখবো, কমাচ্ছি মান, তাহলে এক সময় গিয়ে আমি 2 পাবো, তাহলে 2 - 2 পেয়ে যাব। তখন কাইনেটিক এনার্জি যে ম্যাক্সিমাম মান সেটা কি পেয়ে যাব, 0 পেয়ে যাব। তাহলে নিউ এর মান কমাতে কমাতে এমন একটা মান পাচ্ছি যখন আমি কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম মান 0 পাচ্ছি। সেই মিনিমাম যে মানটা, এই যে নিউ এর যে মিনিমাম মান সেটাকে আমি ধরছি নিউ 0। তাহলে সেই ক্ষেত্রে এই যে নিউ 0, সেই ক্ষেত্রে কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম মান আমি কি পেয়ে যাচ্ছি, 0 পাচ্ছি। মানে হচ্ছে কি, এইচ কোন কম্পাঙ্কে, এইচ নিউ 0 ইকুয়াল টু পাচ্ছি আমি W0। নিউ এর মান কমাতে কমাতে আমি দেখছি যে একটা সময় পর কাইনেটিক এনার্জির যে ম্যাক্সিমাম মান সেটা 0 হয়ে যাচ্ছে। সেটা তাহলে আমি লিখতে পারি, দেখো এটা আমরা যদি 0 হয় তাহলে কি লিখতে পারবো, এইচ নিউ 0, W0 টা এদিকে আসলো, এইচ নিউ 0 ইকুয়াল টু W0, এইটা পাচ্ছি। তাহলে এই W0টা দেখো কাইনেটিক এনার্জির যে ম্যাক্সিমাম মান সেটা কিন্তু নেগেটিভ হতে পারে না, কারণ কাইনেটিক এনার্জির সূত্র কি, হাফ mv²। m ভর, সেটা কখনো নেগেটিভ হতে পারে না। আবার এটা দেখো স্কোয়ার টার্ম আছে, আর এটা তো কনস্ট্যান্ট একটা টার্ম। তাহলে কাইনেটিক এনার্জির যে মান, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির যে মান সেটা কিন্তু কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে নিউ 0 এটাই হচ্ছে কি সব থেকে মিনিমাম কম্পাঙ্ক। তাহলে এই কম্পাঙ্কের আলো যতক্ষণ না এসে পড়বে ততক্ষণ কিন্তু এই মেটাল সারফেস থেকে কোনো ইলেকট্রন বেরোবে না। তাহলে নিউ 0 হচ্ছে কি সূচনা কম্পাঙ্ক। ওকে, এই গেল দুটো প্রবলেম সলভ হলো। এবার আর একটা ছিল কি, দেখো
যে ফোটনগুলো এসে পড়ছে ইলেকট্রনের সাথে যে সংঘাত হয় সেটা হচ্ছে কি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। তো তরঙ্গ হিসাবে ধরলে আমরা দেখছিলাম কি তরঙ্গ হিসাবে যদি ধরা হয় আলোকে, তাহলে কিন্তু যে প্রক্রিয়াটা হতে প্রচুর টাইম লাগবে। কারণ এই যে ইলেকট্রনগুলো আছে, শুধু যদি তরঙ্গ হিসাবে ধরি, তাহলে ইলেকট্রনগুলো সেই তরঙ্গ আস্তে আস্তে শোষণ করবে, অ্যাবজর্ব করে যখন ওই মানে পৌঁছাবে, ডব্লিউ0 এর মানে পৌঁছাবে, সেই প্রসেসটা হতে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে, কারণ ইলেকট্রনের সংখ্যা তো প্রচুর। তাহলে সেই এনার্জিটাকে গ্রহণ করতে টাইম লাগবে। তো তারপরে গিয়ে যে এনার্জি পাবে তখন সারফেস থেকে বেরোবে। কিন্তু দেখা গেছে কি যে এই প্রসেসটা হয় কি তাৎক্ষণিক একটা প্রসেস, মানে এই কি হলো, এই এসে পড়লো, এই ফোটন এসে পড়লো, এই ইলেকট্রন বেরিয়ে গেল, জাস্ট 10⁻⁹ সেকেন্ড বা তারও কম এই সময়ের মধ্যে হয়ে যায়। এটা একটা তাৎক্ষণিক প্রসেস। তো এই যে স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে, মানে এই ফোটন এসে কি করছে, এই ধাক্কা দিল, ইলেকট্রন বেরিয়ে গেল, তাৎক্ষণিক প্রসেস। এই ব্যাখ্যাও তাহলে আইনস্টাইন সেটা দিতে পেরেছিলেন কণা হিসাবে ধরার জন্য। তাহলে থার্ড যে সলিউশন, যে এটা একটা তাৎক্ষণিক প্রক্রিয়া, সেইটাও তিনি সলভ করে দিলেন। আবার হচ্ছে কি নেক্সট হচ্ছে কি যেমন বললাম, শুধুমাত্র তীব্রতা বৃদ্ধি করলে কি হয়, গতিশক্তি, ইলেকট্রনের যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে তার গতিশক্তির কোনো চেঞ্জ হয় না, শুধুমাত্র ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পায়। ওকে, তাহলে এই গেল। এবার তাহলে এ পর্যন্ত দেখো, এগুলো করে নাও। এবার আইনস্টাইনের সমীকরণ থেকে একটা গ্রাফ ড্র করব এই ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে। ওকে, তাহলে এই জিনিসটা একবার তোমরা দেখে নাও, তারপরে আমি বোর্ডটা একটু মুছে দেবো, দিয়ে এই ইকুয়েশন কাজে লাগিয়ে যে আইনস্টাইনের যে সমীকরণের যে গ্রাফ সেটা আমি ড্র করব। তাহলে এই দিক থেকে মুছতে শুরু করি। দেখো কি ভার্সেস কি গ্রাফ করব, নিবৃত্তি যে বিভব, এগুলো মুছে দিচ্ছি, নিবৃত্তি বিভব আর ওই যে কম্পাঙ্ক, আলোর যে কম্পাঙ্ক, সেই গ্রাফ ড্র করব। তাহলে আমি কি পেলাম, যে একটা সূচনা কম্পাঙ্ক বা প্রারম্ভ কম্পাঙ্ক থাকে প্রত্যেকটা মেটালের জন্য। ওকে, তাহলে এবার হচ্ছে কি EV0 ইকুয়াল টু, দেখো h নিউ মাইনাস W0। এবার E দিয়ে ভাগ করে দাও, কি পাচ্ছি, h/e নিউ মাইনাস W0/e। এবার এটা দেখো কার ইকুয়েশনের মতো দেখতে, সরলরেখা সমীকরণের মতো, স্ট্রেট লাইন y ইকুয়াল টু mx প্লাস c, এটার সাথে তুলনা করো। তাহলে এখানে কি পাচ্ছি, যে নতি কত h/e পাচ্ছি, আর c কত পাচ্ছি, যে ছেদিতাংশ, এটা মাইনাস W0/e পাচ্ছি। m কত পাচ্ছি, h/e, আর c মাইনাস W0/e পাচ্ছি। তাহলে আমি স্ট্রেট লাইনের, এটা কিসের সমীকরণ, সরল রেখা সমীকরণ পাচ্ছি। তাহলে এবার গ্রাফটা কিরকম হবে, ইম্পর্টেন্ট গ্রাফ। ওকে, এটা হচ্ছে V0, মূল বিন্দু। তাহলে দেখো প্রত্যেকটা ধাতুর জন্য কি থাকে, একটা প্রারম্ভ কম্পাঙ্ক থাকবে, এই যে সূচনা কম্পাঙ্ক যেটা বললাম। তাহলে গ্রাফটা শুরু হবে কোথা থেকে, এখান থেকে শুরু হবে, কারণ সূচনা কম্পাঙ্কে আলো দিচ্ছি, যেই কম্পাঙ্ক সূচনা কম্পাঙ্কে পৌঁছেছে তখন ইলেকট্রন বেরোনো শুরু হচ্ছে। তাহলে এই হচ্ছে গ্রাফটা গেল, নতি কত h/e, নতি কত h/e। আর দেখো ছেদ করবে কোথায়, নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে, এই যে মাইনাস পেয়েছি, দেখো মাইনাস W0/e। তাহলে এই ছেদিতাংশ কোথায় হবে, এই নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে।
এই নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে। তাহলে এই মানটা কত হচ্ছে? মাইনাস W0/E। ওকে, আর এটা হচ্ছে কি নিউ জিরো, যেটা হচ্ছে প্রারম্ভ কম্পাঙ্ক। তাহলে নতি কত পেয়ে গেলাম? h/e, আর যে ছেদিতাংশ যেটা পাচ্ছি মাইনাস W0/E। এবার তাকিয়ে দেখো, এই যে h/e এই মানটা দেখো কনস্ট্যান্ট, মানে আমি নতির মানটা দেখো সবসময় ধ্রুবক পাচ্ছি, কারণ কি h ও কনস্ট্যান্ট, ইলেকট্রনের যে আধান সেটাও কনস্ট্যান্ট। শুধুমাত্র দেখো চেঞ্জ হবে কি, যদি আমার মেটেরিয়াল চেঞ্জ হয়, যে ধাতু যেটা নিচ্ছি সেটা যদি চেঞ্জ হয়, তার প্রারম্ভ কম্পাঙ্ক নিউ জিরো সেটার মান চেঞ্জ হবে, আর এই যে W0 মান সেটা চেঞ্জ হবে। ওকে, তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা গ্রাফ। তাহলে এই গেল হচ্ছে আইনস্টাইনের যে ফটো ইলেকট্রিক যে ইকুয়েশন সেইগুলো হলো। সেখানে থেকে আলো তরঙ্গ তত্ত্বে যেসব ব্যর্থতাগুলো পেয়েছিলাম সেগুলো তিনি সলভ করলেন। তারপরে সেখানে থেকে তার যে ইকুয়েশন EV0 = h nu - W0, সেটা আমি আচ্ছা আর একটা h nu - W0, সেখান থেকে আমি একটা গ্রাফ ড্র করলাম, এটা ইম্পর্টেন্ট গ্রাফ। এখান থেকে আমি আইনস্টাইনের আর একটা ইকুয়েশন পাবো। দেখো আমার কি ছিল, h nu 0, W0 জায়গায় কি বসাতে পারবো? h nu 0 বসাতে পারবো। তাহলে আমি কি পেয়েছিলাম? কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, এটাও কিন্তু নোট করে রাখো। হ্যাঁ, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম সেটা কিন্তু আমার কি ছিল? h nu মাইনাস W0 এটা ছিল, কিন্তু আমি W0 এর মান কত পেয়েছি? h nu 0। তাহলে পাবো h nu মাইনাস h nu 0। কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম যে মান সেটা পাচ্ছি এটা। এটা তাহলে হচ্ছে কি, এটা 3 পেয়েছিলাম, এটা 4 নম্বর ইকুয়েশন। তাহলে আইনস্টাইনের যে ইকুয়েশনস, যে সমীকরণগুলি বিভিন্ন রূপে পেলাম। এটা প্রথমে পেয়েছিলাম কি, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ইকুয়াল টু h nu মাইনাস W0। সেকেন্ড পেলাম কি, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমামের জায়গায় লিখলাম হাফ mv ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু h nu মাইনাস W0। নেক্সট লিখলাম কি, EV0 ইকুয়াল টু, যেটা নিবৃত্তি বিভবের টার্মে লিখলাম EV0, কারণ কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম সেটা মানে হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ইলেকট্রনও পৌঁছাতে পারছে না, তাহলে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ইকুয়াল টু EV0 ইকুয়াল টু h nu মাইনাস W0। আর নেক্সট আমি কি পাচ্ছি, এই যে প্রারম্ভ কম্পাঙ্কের যেটা বললাম সেখান থেকে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ইকুয়াল টু h nu মাইনাস h nu 0। ওকে, তাহলে আরেকবার না কাইনেটিক এগুলো ইকুয়েশন গুলো বোর্ডে আরেকবার লিখে দিই। কি কি পেলাম? কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ইকুয়াল টু E মাইনাস W0, এর জায়গায় h nu মাইনাস W0 লিখতে পারি। কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, এটা। নেক্সট তাহলে এটাকেও একটু লিখে রাখো, এটা 1 দাও, এটাকে তাহলে 2 দাও, তাহলে এগুলো নাম্বারিং চেঞ্জ হবে। আরেকটা কি পেলাম, E max এর জায়গায় কি লিখলাম? হাফ mv ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু h nu মাইনাস W0। এই একটা পেয়েছিলাম, তাহলে এই গেল 3, হ্যাঁ 1 2 3 4, না এটা তাহলে এই গেল 3, তাহলে এইটা গেল নিবৃত্তি বিভবের ফর্মে, এইটা পেলাম, আর এটা পেলাম 5। ওকে, ইম্পর্টেন্ট সব সমীকরণ, যার জন্যই এইগুলি, এই যে সমীকরণগুলি তৈরি করেছিলেন, এই যে প্রবলেম তিনি সলভ করলেন, এতেই কিন্তু তিনি এইগুলো করেই কিন্তু 1921 খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কার পান। ওকে, তাহলে ইম্পর্টেন্ট এটা একটা খুব ক্লাস। তাহলে আজকে আমরা প্রথমে দেখলাম ফোটনের যে বৈশিষ্ট্যগুলো পড়লাম। নেক্সট বিকিরণের যে তরঙ্গ দৈর্ঘ্য আর ফোটনের যে শক্তি, তাদের মধ্যে কি সম্পর্ক সেটা প্রতিষ্ঠা করলাম, যেটা এনার্জির মান ছিল কত, 12400 বাই ল্যামডা।
অ্যাংস্ট্রম এককে, আর ই হচ্ছে ইলেকট্রন ভোল্ট এককে। নেক্সট আইনস্টাইনের যে সমীকরণ সেগুলো আমরা বের করলাম, আর সেই সমীকরণ থেকে আমি যে আইনস্টাইনের সমীকরণের যে গ্রাফ সেটা আমি ড্র করলাম। ওকে, তাহলে আজকের এই পর্যন্তই। আমি নেক্সট ক্লাসে তোমাদের অঙ্ক করাবো। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।